কালকেই এই জঙ্গলগুলো না পরিষ্কার করার কথা ছিল। মানে ভেবেছিলাম কালকে এগুলো পরিষ্কার করব। কিন্তু কালকে কাজের চাপটা এত ছিল যে এগুলো আর পরিষ্কার করে উঠতে পারিনি। আর কয়েকদিন ধরে তো তোমরা সবাই জানো এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে যে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। আর অনেক দিন যদি বাড়িঘর পরিষ্কার করা না হয় তাহলে যে কি অবস্থা হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো। এই বৃষ্টির জন্যই কিন্তু আমি বাইরেটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছিলাম না। সারাদিন যদি বৃষ্টি থাকে তাহলে কি করে পরিষ্কার করব বলো তো। তবে ঘরের মধ্যেটাই পরিষ্কার করছিলাম, বাইরেটা কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না। সেই কারণে না আমার ভীষণই মন খারাপ ছিল। কেন কি আমি বাইরে ঘরে দুই জায়গায় কিন্তু সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এই বৃষ্টিতে এই যে নীলকণ্ঠ ফুল গাছটার না নিচের দিকটা অনেক ডালপালাগুলো মারা গেছে। আর ফুল ফোটাও না একদমই কমে গেছে, মানে ফুল ফোটেই না বলতে পারো। কদিন তো একদম গাছটা ভরে ফুল ফুটতো, কি ভালো লাগতো আমার। এখান থেকে ফুল তুলে তুলে আমি কিন্তু পুজো দিতাম। তবে এখন কি হয়েছে কে জানে, এই বৃষ্টিতেই বোধহয় একদমই ফুল ফুটছে না। আর একটা কি দুটো এরকম ফুল ফুটছে, আবার কোনো দিন না একদমই ফুল ফুটছে না। আর এই যে নয়নতারা গাছগুলো একদমই ঢেলে একদম মাটির সঙ্গে মিশে গেছিলো। তো সেইগুলোকে আমি না দেখো ভালো করে খুঁটি দিয়ে আবার দাঁড় করিয়ে দিলাম। এমনিতে দাঁড়াচ্ছিল না, একা একা দাঁড়াতেই পারছিল না, গোড়াটা এত নরম রয়েছে যে ওরা এমনি টলে পড়ে যাচ্ছে। তাই এই যে খুঁটি পেতে দিয়ে আমি কিন্তু গাছগুলোকে দাঁড় করিয়ে দিয়েছিলাম। দাঁড় করিয়ে না দিলে এই জায়গাটা ভালো লাগছিল না, পুরো একদম আবর্জনা হয়ে রয়েছে। তাই এগুলো দাঁড় করিয়ে দিয়ে ভালো করে কিন্তু এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন দেখো কতটা সুন্দর লাগছে, একটু আগে কেমন লাগছিল বলো তো। পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু বাগানও খুব ভালো লাগে জানো তো। তো সেই জন্য দেখো আমার বাইরেটা পরিষ্কার করে এখন কত ভালো লাগছে। আর এই যে রাস্তার সাইডে আমাদের ঘরের সাইডে এখানে কিন্তু অনেক ঘাস জন্মেছে। প্রত্যেক বাড়ি এরকম ঘাস জন্মায় এই যে বর্ষার সময়। বর্ষা হলেই দেখবে গাছপালা এত পরিমাণে হয় আর এত জঙ্গল হয়ে যায় কি বলবো। এর আগের দিন কিন্তু এই যে পেছনের এইটুকু আমি পরিষ্কার করেছিলাম, 2-3 দিন আগে হবে হয়তো, আমার অতটা মনে পড়ছে না। তবে এই দিকটা কিন্তু আরও অনেকটা রয়ে গেছে। তো আজকে একটু পরিষ্কার করলাম, দেখি কত দূর করতে পারি। তারপরে যদি পুরোটা না পারি আর একদিন আবার আরেকটু করব। কেন কি বলো তো, আমার তো এক কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, সংসারের তো আরও অনেক কাজ রয়েছে। সেই জন্য একদিকে কিন্তু কাজ করলে হবে না। তবে আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে তারপরেই কিন্তু এই কাজে লেগেছিলাম। আমি জানি এই কাজে লাগলে আমার অন্য আর কোনো কাজ হবেই না। তাই আগে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে তারপরেই কিন্তু আমি এই কাজে নেমেছি। তবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মনটাও অনেক ভালো লাগে জানো তো। সত্যি কথা, এই যে বাড়িঘরটা পরিষ্কার করে তারপরে সারাটা দিন শুধু এইদিকে তাকাচ্ছিলাম আর দেখছিলাম, এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। দেখো আমি কিন্তু সুন্দর করে সমস্ত নোংরাগুলো এক জায়গায় জমা করে তারপর একটা বস্তার মধ্যে করে ওই দিকটায় ফেলে দেব। আমি কোথাও জমা করে রাখবো না, জমা করে রাখলে কিন্তু আরও বাজে লাগে। তাই ওই দিকে আমাদের একটা গর্ত মতন আছে, সেখানেই কিন্তু এগুলো ফেলে জমা করে রাখবো। এরপর কিন্তু অনেকটা টাইম পর তোমাদের সামনে এসেছি। এরপরে স্নান করেছি, তারপরে পুজো দিয়েছি, সকালে ভাত বসিয়েছি, বিছনা তুলেছি, সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন আমি এসেছি লঙ্কা তুলতে। তবে লঙ্কা তোলার আমার কোনো প্রয়োজন ছিল না, তবে লঙ্কা তবু আমাকে তুলতেই হবে। এই গাছটার অবস্থাটা তোমরা দেখেছো, আমার তো কান্না পায়। যখনই আমি এই গাছগুলো দেখি তখনই কিন্তু আমার কান্না পায়। তবে কি করব বলো, কান্না করে তো কোনো লাভ নেই, আমার তো হাতে কিছু নেই, যা হবার তো হবেই। তবে এই অবস্থার কারণ একমাত্র বৃষ্টি। জানো তো এত বৃষ্টি হয়েছে যে আমার গাছগুলো মরে যাচ্ছে। কেন জানি না এরকম হয়। এই যে বৃষ্টি হলেই তারপরে যখন রোদ উঠবে, মানে বেশি পরিমাণে যখন বৃষ্টি হয়, তারপরে যখন রোদ উঠবে তখন কিন্তু এই গাছগুলো এরকম টলে টলে যাচ্ছে। আমি জানি প্রত্যেকটা গাছই মরে যাবে, তবে ওই কোনার গাছটা একটু বেশি আগে মরে গেল। তো সেই জন্য ওই গাছ থেকে সমস্ত লঙ্কাগুলো আমি ছিঁড়ে নিলাম। কেন কি এরপরে আর ওই গাছটাকে বাঁচানো যাবে না। তবুও আজকে একটু বেঁচে আছে, কালকে হতে হতে হয়তো একটুও বাঁচবে না। সেই কারণেই কিন্তু আমি সমস্ত লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছি। আর একটা গাছের থেকেই দেখো কতগুলো লঙ্কা আমি পেয়েছি, ভাবতে পারছো। এই গাছগুলো যদি বেঁচে থাকতো তাহলে সারা বছর কিন্তু আমাকে লঙ্কা কিনতেই হতো না। তবে দেখো তোমরাই ভাবো কত কষ্ট করে এই গাছগুলো আমি বানিয়েছিলাম, আমি কত যত্ন করেছিলাম, তোমরা তো প্রথম থেকেই দেখছো বলো। সেই ছোট্ট ছোট্ট গাছগুলোকে আমি কত যত্ন করে, কত আদর স্নেহে আমি কিন্তু এই গাছগুলোকে বড় করলাম। আর এখন দেখো
গাছগুলো আমার কেমন মরে যাচ্ছে, কেমন খারাপ লাগে বলো তো। এর আগের দিন যে দাদার বাড়িতে গেছিলাম সেই দিন না বৌদি আমাকে কিছু এই যে বাদাম দিয়ে দিয়েছিল। ওইখানে না প্রচুর পরিমাণে বাদাম হয়, জমিতে অনেক বাদাম পাওয়া যায়। তো সেইখান থেকে দাদারা হয়তো কোনো বাড়ির থেকে অনেক বাদাম কিনে রেখেছে, কাঁচা বাদাম এইগুলো। তো সেইখান থেকে আমাকে কিন্তু কিছুটা বাদাম দিয়ে দিয়েছে। আর মাম্মাম কিন্তু বাদাম খেতে ভীষণ ভালোবাসে। এই কাঁচা বাদামগুলোই কিন্তু ও ছুলে ছুলে অনেক খেয়ে নিয়েছে জানো তো। ভীষণই ভালোবাসে ও বাদাম খেতে। তাই বৌদি আমাকে কতগুলো বাদাম দিয়ে দিয়েছে, তবে আরও অনেকগুলো দিয়েছিল, আমি অত আনিনি। বললাম যে তোমাদের বাড়িই থাক, যদি পরে দরকার লাগে আমি আবার নিয়ে নেব। বেশ কিছুদিন হয়েছে মানি প্ল্যান্ট গাছগুলোর জল পাল্টানো হয়নি, তাই আজকে এই যে জলগুলো পাল্টে দিলাম। আর যেগুলো মাটিতে লাগানো আছে সেগুলোর গোড়ায় আমি একটু জল দিয়ে দিলাম। সমস্ত মানি প্ল্যান্টগুলোই কিন্তু আমি জল পাল্টে দিয়েছি। আর এইগুলোর জল যদি না পাল্টানো হয় তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আমার গাছগুলো যেন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কে জানে, ঘরে হয়তো ওরা একটু রোদ পায় না তাই। তবে এর আগে একটা দিভাই আমাকে বলেছিলে মাঝে মাঝে এগুলোকে রোদে রেখে দেবে। না গো, এই গাছগুলো তো মাটিতে লাগানো না, এগুলো তো জলের মধ্যে রাখা। এইগুলো যদি রোদে রাখি তাহলে কিন্তু জলটা গরম হয়ে গাছটা মরে যাবে। এই ভুলটা এর আগে কিন্তু আমি একবার করেছিলাম, তবে সেটা আমি রোদে রেখেছিলাম না, এমনিতে জলটা পাল্টে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম। তো সেখানে একটু রোদ চলে এসেছিলো। তারপরে কিছু টাইম পরে দেখছি গাছের পাতাগুলো না টলে টলে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম রোদের তাপে জলটা গরম হয়ে গেছে, আর তখনই ওই গাছগুলো টলে যাচ্ছে। তো সেই থেকে বাপরে বাপ, তারপরে তো রোদে আমি রাখিই না। তবে যেগুলো মাটিতে লাগানো রয়েছে সেগুলো কিন্তু যদি আমি রোদে রাখি সেটা কোনো অসুবিধা হয় না, সেটা কিন্তু আরও ভালো হয়। এই যে আমি সেদিন ওই যে নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম এই শাড়িটা পরে, যেহেতু সামনের বাড়ি নিমন্ত্রণ ছিল তাই কিন্তু সুতির একটা শাড়ি পরেই গেছিলাম। আর সেই শাড়িটা আমি ধুয়ে এখন সুন্দর করে শুকিয়ে ভাঁজ করে শোকেজে ভরে রেখে দিলাম। আবার যখন দরকার পড়বে তখন পরবো। আমি কিন্তু সমস্ত শাড়ি চুড়িদার যাই বলো না কেন একদম একবারে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। ঘরের বিছনাটা তুলতে এসেছিলাম, ঘরের বিছনা তুলতে এসে দেখছি শোকেসের আয়নাটায় না ভীষণ পরিমাণে নোংরা পড়েছে। আর এই আয়নাটা বিশেষ করে মাম্মামি বেশি নোংরা করে, ও এত হাত লাগায় না, এবার ওর হাতে সেই নোংরাগুলো এর মধ্যে লেগে যায়। প্রত্যেকটা সময় এই আয়নাটায় ও কিন্তু হাত লাগায় আর আয়নার সামনে এসে নাচানাচি করে। আর এর থেকেই কিন্তু আমার আয়নাটা ভীষণ পরিমাণে নোংরা হয়। তো সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর সেই সাথে কিন্তু আমি ফ্রিজটাকেও পরিষ্কার করে নিলাম। ফ্রিজের কালারটা যেহেতু ব্লু কালার সেজন্য কিন্তু নোংরাগুলো ভীষণ পরিমাণে দেখা যায়। একটুখানি যদি কোথাও নোংরা লাগে না তাহলে একদম তাকিয়ে তাকিয়ে থাকে। সেজন্য আমি চেষ্টা করি না রোজই ফ্রিজটা মোছার জন্য, তবে নিয়ম করে নয় যে এই টাইমে আমাকে মুছতে হবে। ধরো কখনো কখনো দেখা গেলো আমি সবজি বের করতে এলাম, তখন হয়তো দেখলাম কোথাও একটু নোংরা রয়েছে, তখনই সঙ্গে সঙ্গে কিন্তু আমি ফ্রিজটা মুছে নেওয়ার চেষ্টা করি। এইভাবেই কিন্তু আমি সমস্ত জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এখন আমি মাম্মামকে কিন্তু স্নান করাবো, মাম্মামের কিন্তু স্নানের সময় হয়ে গেছে, তারপরে কিন্তু আমি দুপুরে রান্নাটাও করব। আর এই দেখো মাম্মামকে স্নান করিয়ে দিয়ে আমি কিন্তু এখানে মাম্মামকে কটা মুড়ি আর নিমকি দিয়ে দিয়েছি, আর ফ্যানও চালিয়ে দিয়েছি। মাম্মাম সোনা বসে বসে কিন্তু এখানে মুড়ি খাচ্ছে, আর এখন কিন্তু আমি আমার রান্নাটা করে নেব। আর সোনামা দেখো ওর বাবার গেঞ্জি পরে এখানে এই যে নাচ করছে। আমার মাম্মাম কিন্তু এখন অনেক দুষ্টুমি করে, আর সেগুলো কিন্তু ভীষণ ভালোও লাগে। দেখেছো কতটা মজা করছে, আমরা তো ভীষণ হাসছিলাম। আর এই সময় কিন্তু হাজব্যান্ডও বাড়ি চলে এসেছিল, ও হাসছিল আমিও হাসছিলাম। কি সুন্দর লাগছে দেখেছো, ওর বাবার এটা কিন্তু গেঞ্জি, ও মাঝে মাঝেই কিন্তু এরকম করে। ওর বাবা গেঞ্জিটা খুলে রাখার সঙ্গে সঙ্গে ও গেঞ্জিটা নিয়ে এরকম কিন্তু নিজে পরে নেবে। বেশ ভালো লাগছে তাই না বলো? সত্যি কথা বলতে কটা ছবি তুলে রাখলে ভালো হতো, আমার একটুও খেয়াল ছিল না ছবি তোলার কথা, তবে ভিডিওটা আমি করে রেখেছি। এগুলো যখন মাম্মাম বড় হবে ও দেখবে সত্যি ওর ভীষণ ভালো লাগবে তাই না? আর আমাদের কাছে এইগুলো একদম স্মৃতি হয়ে থেকে যাবে। সত্যি কথা জানো তো, যখন মাম্মাম একদম ছোট ছিল তখন সেই সমস্ত ভিডিওগুলো দেখলে না এখন ভীষণ খারাপ লাগে। মাম্মাম কত ছোট ছিল, কত কি করতো, সেসব কথা মনে পড়ে। যাই হোক চলো এখন এই যে রান্নাটা করে নিচ্ছি, আজকে একটু সয়াবিন রান্না করব। আর এখন তো আমরা মাছের কথা ভুলেই গেছি, মাম্মাম যেহেতু মাছ খেতে বেশি একটা পছন্দ করে না, সেজন্য দেখেছো আমাদের মাছ খাওয়াটাও কিন্তু অনেক কমে গেছে। মাম্মামের পছন্দই কিন্তু আমাদের এখন চলতে হয়। সেজন্য মাম্মাম যে খাবারগুলো বেশি পছন্দ করে সেই
সেগুলোই কিন্তু রান্না করার আমি চেষ্টা করি। যেমন সয়াবিন খেতে ভালোবাসে, আলু ভাজা খেতে ভালোবাসে, ডাল খেতে ভালোবাসে, মাংস খেতে ভালোবাসে। তবে মাংসটা সেইভাবে করা হয় না, বুঝতেই তো পারছো। এই সংসারে রোজ রোজ মাংস খেলে তাহলে আর কি করে চলবে। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা বিকালে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে আমার, আর সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। এর মধ্যে বরমশাই নিয়ে এসেছিল আলু কাবলি। সত্যি কথা বলতে এত টেস্টি খাবার ছিল, কি বলবো তোমাদের। ও কিন্তু আমাদের এই খাবারটা দিয়ে আবারও পড়াতে চলে গেছে। সেই জন্যই কিন্তু আমাকে এখন দোকানে বসতে হচ্ছে। আর বেশিরভাগ দিনই কিন্তু আমাকে এই টাইমটায় দোকানে বসতে হয়। আর এই যে এখন মাম্মাম আর আমি এটা খেয়ে নিচ্ছি, আর মাম্মামের এতটা পরিমাণ ঝাল লেগেছে, দেখতেই তো পেলে, ও কিন্তু লাফাচ্ছিল। ও আর খেতেই চাইছিল না, প্রচুর পরিমাণে ওর মানে ঝাল লেগেছে। সেই জন্য এই যে বারবার করে জল খাচ্ছে আর একটু একটু করে খাচ্ছে। আমি দিতে চাইলেও কিন্তু মাম্মাম খাচ্ছে না। আর ও বাবাকে বকছে, বলছে বাবাকে এলে বলবো কেন তুমি ঝাল জিনিস এনেছো, আমার জন্য ঝাল ছাড়া আনতে পারলে না। তো আমি বললাম ঠিক আছে, এই দিন আমি বলবো বাবাকে ঝাল ছাড়া নিয়ে আসতে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাই